কিট সংকটে করোনা পরীক্ষা ব্যাহত, র্যাপিড টেস্টের পরামর্শ বিশেষজ্ঞদের। দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের 14 ঠিকাদার কালো তালিকাভুক্ত। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেল না গণস্বাস্থ্যের কিট। করোনা মহামারীর পর অ্যান্টিবডি টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। বিশেষ সাক্ষাৎকারে বিজনশীল। দেশে করোনা আক্রান্তদের আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি। নতুন ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা শুরু করল যুক্তরাজ্য। আবারও অকার্যকর হওয়ার পথে ডাকসু, পদাধিকার বলে উপাচার্যকে পদক্ষেপ দেওয়ার পরামর্শ সাবেক নেতাদের। রাজধানীতে সীমিত আকারে বসছে কোরবানির পশুর হাট। স্বাস্থ্যবিধি না মানলে পরিণতি হবে ভয়াবহ, বলছেন নগর বিশেষজ্ঞরা। নিয়ম ভঙ্গ করে এমভি বাসারকে ধাক্কা দেয় রোকনর 19। সরু চ্যানেলে মাস্টারদের প্রতিযোগিতা দুর্ঘটনার বড় কারণ। এবং জুয়ারির প্রস্তাব হালকাভাবে নেওয়া ছিল বোকার মতো ভুল, নিষেধাজ্ঞায় পড়ে সাকিব আল হাসানের উপলব্ধি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। আমন্ত্রণ নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কিট সংকটের কারণে ব্যাহত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে করোনা শনাক্তের পরীক্ষা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে পর্যাপ্ত পরিমাণে কিট মজুদ থাকার কথা। সংকট ঠেকাতে শুধুমাত্র আরটিপিসিআর টেস্টের উপর নির্ভর না করে র্যাপিড টেস্ট শুরু করার পরামর্শ দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। রিশাদ হাসানের প্রতিবেদন। সম্প্রতি নোয়াখালীতে বন্ধ করে দেওয়া হয়েছে কোভিড-19 নমুনা সংগ্রহ। ফলে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় বন্ধ রয়েছে আরটিপিসিআর টেস্ট। সংশ্লিষ্টরা জানান, টেস্ট কিটের সরবরাহ না থাকায় বন্ধ রাখা হয়েছে নমুনা সংগ্রহের কাজ। 4 দিন হয় নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীর মানুষ কিটের কোনো হচ্ছে না, অথচ পরীক্ষা হচ্ছে না। একইভাবে এর আগে বরিশাল, ময়মনসিংহ সহ দেশের বেশ কিছু পিসিআর ল্যাবে বন্ধ থাকে আরটিপিসিআর টেস্ট। কিট সঠিক সময়ে সরবরাহ না থাকা ও কিট সংকট থাকায় এই জটিলতা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনো পর্যন্ত পর্যাপ্ত কিট মজুদ রয়েছে তাদের কাছে। এছাড়াও এসেছে নতুন আরো 1 লাখ কিট। আমাদের প্লেনের লেট করার কারণে আমাদের বাইরে থেকে যে কিটগুলো আসে সেটা আমাদের 2 দিন লেট ছিল। তো অলরেডি আমাদের 1 লাখের মধ্যে কিট চলে আসছে। বিভিন্ন জায়গায় আমাদের ডেলি বিভিন্ন জায়গা থেকে আমাদের বাইরে থেকে কিটগুলো আসছে, আমরা সরবরাহ করছি। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট কিট সংকট তৈরি হলে এই সংক্রমণ আরো বাড়বে। মৃদু লক্ষণযুক্ত রোগী তাদের টেস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলে রোগটা কিন্তু ছড়াতেই থাকবে এবং যত বেশি রোগ ছড়াবে তত বেশি আমাদের জন্য বিপজ্জনক। শুধুমাত্র আরটিপিসিআর টেস্টের উপর নির্ভর না করে সামাজিক সংক্রমণের এই সময়ে র্যাপিড টেস্ট করানোর পরামর্শ তার। আরটিপিসিআর পদ্ধতির পরীক্ষার পাশাপাশি অন্যান্য উপায়ে আমাদের করোনা রোগীর শনাক্তের কথা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই তালিকাটাও আমাদের প্রকাশ করতে হবে। যেমন র্যাপিড টেস্টিং কিট, সেটা এখনো পর্যালোচনার মধ্যে আছে, কোন দেশ থেকে আমদানি করা যায় সেই বিষয়ে কাজ চলছে। জাতীয় টেকনিক্যাল কমিটির মতে বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন অন্তত 25 থেকে 30 হাজার করোনা পরীক্ষা করানো জরুরি, যা দেশের 66টি ল্যাবে করানো সম্ভব নয়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত 14 ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে এদের চিহ্নিত করে চিঠি দেয় দুদক। গত বছরের 12 ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠিতে এই তালিকা পাঠায় দুদক। কমিশনের সুপারিশের ভিত্তিতে এদের নাম কালো তালিকায় তোলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। দুদকের সুপারিশ অনুযায়ী কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির দায়ে অভিযুক্ত ও আলোচিত কেরানি আফজাল হোসেনের স্ত্রী রুবিনা খানমের রহমান ট্রেড ইন্টারন্যাশনাল ও রূপা ফ্যাশন, মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনাল, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল, ইউনিভার্সাল ট্রেড কর্পোরেশন, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ, বেয়ার এভিয়েশন। গত 9 জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ সহ ক্রয় কার্যক্রমের স্বচ্ছতা আনয়ন এবং দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তমূলক কার্যক্রম প্রতিরোধের জন্য 14টি ঠিকাদারি প্রতিষ্ঠান ও তাদের স্বত্বাধিকারীদের কালো তালিকাভুক্ত করা প্রয়োজন বলে অভিমত দিয়েছে দুদক। আমরা আমাদের তদন্তে যা এসছে, 11টি মামলা তদন্তে যেভাবে এসছে
যে সকল দুষ্ট সাপ্লায়ার বা কন্ট্রাক্টর তাদেরকে ব্ল্যাকলিস্ট করার জন্য আমরা মন্ত্রণালয়ে বলেছি 14টি সংগঠনকে, এবং আমরা চাই যে যারা দোষী তারা শাস্তি পাক, আইনের আওতায় শাস্তি পাক, এবং সেই শাস্তি দেখে ভবিষ্যতে যাতে কেউ এরকম যদি দুর্নীতি হয়ে থাকে এরকম দুর্নীতি বা অনিয়ম। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্র এই কথা জানায়। আর ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের গত 21 জুন তারিখের আবেদনের প্রেক্ষিতে গত 21 ও 23 জুন ঔষধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি অন ইনভেস্টিগেশন ড্রাগ, ভ্যাকসিন অ্যান্ড মেডিকেল ডিভাইস কমিটির 2টি সভা হয়। সেই সভায় আন্তর্জাতিক গাইডলাইনের আলোকে র্যাপিড অ্যান্টিবডি ডট ব্লড কিটের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি এর সর্বনিম্ন লেভেল যথাক্রমে 90% এবং 95% নির্ধারণ করা হয়েছে। তাই 25 জুন ঔষধ প্রশাসন অধিদপ্তরের গণস্বাস্থ্যের কিটের সেন্সিটিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে অর্থাৎ 69.7% হওয়ায় এর রেজিস্ট্রেশন না দেওয়ার সুপারিশ করে। করোনা ভাইরাস শনাক্তের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটটি তৈরি করা হয়নি। এই কিটটি বরং মহামারী পরবর্তী দেশের দরিদ্র বৃহৎ জনগোষ্ঠীর কোভিড-19 ভাইরাস প্রতিরোধ ক্ষমতা সুলভে নির্ণয়ে ব্যবহার করা যাবে। এর ফলে আক্রান্ত কোনো রেড জোন ঘোষিত এলাকার সকলের অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে পরিস্থিতি নির্ণয় করে লকডাউন তুলে নেওয়া সম্ভব হবে। বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য কিট উদ্ভাবক দলটির সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। 2 জন PCR পজিটিভ পেশেন্ট ছিল এবং 21 দিন পর ওনারা আমাদের কাছে এলেন যে আমাদের অন্যদের ব্লাড দেখে দেন, আমাদের অ্যান্টিবডি আসছে কিনা। ধরে নিন, ঘন বসতির এই নগরে এমনও ঘর আছে যে ঘরে একসঙ্গে 8 জন দিনাতিপাত করে। এদের 2 জন কোভিড ভাইরাস আক্রান্ত হলেন, সুস্থও হলেন, তবে বাকি 6 জনের অবস্থা কি? তারা তখন কি করবে? যে দুজন ইনফেক্টেড ছিলেন এবং রিকভার করেছেন এদের অ্যান্টিবডি ভেরি হাই এবং সারপ্রাইজিংলি 12 জনের বডিতে অ্যান্টিবডি আসছে। এরা কিন্তু ভবিষ্যতে ইনফেকশন হবে না, কারণ এদের অ্যান্টিবডি চলে আসছে। সুতরাং আপনি যে কথাটা বললেন যে এটা একটা পলিসি হওয়া উচিত, যেখানে যে বাড়িতে বা যে এলাকায় 10 জন 20 জন ইনফেক্টেড হয়েছে অন্যদের বডিতে অ্যান্টিবডি আসছে কিনা এটা স্টাডি করে কিন্তু বলা যাবে যে আসলে ওনারা প্রোটেক্টেড কিনা। দলটিতে যুক্ত অণুজীব বিজ্ঞানীরা বলছেন, 7 দিন আগে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত ব্যক্তির RT-PCR পরীক্ষা নেগেটিভ আসতে পারে। তখনই প্রয়োজন হয় অ্যান্টিবডি টেস্টের। আপনার যদি অ্যান্টিজেন পজিটিভ আসে তার মানে হচ্ছে সে ওই মুহূর্তে ইনফেক্টেড আছেন। তার যদি একই সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি পজিটিভ আসে, দ্যাট মিনস তার বডিতে অ্যান্টিভাইরাসটি আছে, আপনার বডি অলরেডি ফাইট করা শুরু করেছে। আপনার যদি অ্যান্টিজেন নীল থাকে এবং অ্যান্টিবডি থাকে, দ্যাট মিনস হচ্ছে আপনি প্রিভিয়াসলি ইনফেক্টেড হয়েছিলেন, আপনার বডি ক্লিয়ার হয়ে গেছে, আপনার বডি অ্যান্টিবডি ডেভেলপমেন্ট করেছে। এই দলটির সদস্যরা মনে করেন, ভাইরাস যেহেতু সমূলে নির্মূল সম্ভব নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সারা দেশের মানুষকেই আগামীতে শনাক্তকরণ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। উদ্ভাবিত এই কিটটি তারা মূলত সে উদ্দেশ্যেই তৈরি করেছেন। রোগী কখন আপনার কাছে আসবে সেটা আপনি গ্যারান্টি দিতে পারেন না। রোগী মনে করেন আর্লি আসছে PCR হলো, লেট আসছে অ্যান্টিবডি হলো। এই যে এই গ্যাপটা পূরণ করতে হবে আপনাকে 2টো টেস্ট আনতে হবে, PCR হোক অ্যান্টিজেন হোক পাশাপাশি অ্যান্টিবডি, নো ডাউট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণেও তাদের পক্ষেই রিপোর্ট দেওয়া হয়েছে। তবে স্পষ্ট ধারণা না থাকায় কিছু কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে, জানালেন উদ্ভাবক দলটির প্রধান সমন্বয়কারী। মাস ইউজের জন্য, সিরো সার্ভেলেন্সের জন্য, লকডাউন উইথড্র করার জন্য, যেখানে RT-PCR নাই সেখানে সেটা ব্যবহার করার জন্য সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পাদন করে তাদের এই কিটটি যেন দ্রুত সাধারণ মানুষের হাতে পৌঁছানো যায়, এজন্য সংশ্লিষ্টদের সহযোগিতাও আশা করে উদ্ভাবক দলটি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। করোনা চিকিৎসায় সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বলেন, করোনার পিক টাইম এখনো আসেনি, এ মাসের শেষ সপ্তাহে বা আগামী মাসের প্রথম দিকে পিক টাইম আসবে। এর আগে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এছাড়া করোনার সমস্যাটা কিভাবে সমাধান করবে সেটাও সরকারের চিন্তার মধ্যে নেই। করোনা ভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়ে বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করেন ডাক্তার জাফরুল্লাহ। নিজের রোগ মুক্তিতে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠান থেকে উদ্বেগ উৎকণ্ঠায় থাকা শহীদদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
সরকার একটি অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপকে এইভাবেই বর্ণনা করেন তিনি। সরকার একটা অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। তারা কোনো কিছু এটা নিয়ে করোনা সমস্যাটা কিভাবে সমাধান করবে তাদের চিন্তার মধ্যে নাই। এখনো তো মূল প্রবাহটা আসবে এই মাসে বা পরের মাসে, যখন এটা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে। সেই জন্য একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার। বর্তমানে করোনা পরিস্থিতিতে কিছু হাসপাতাল রোগী ভর্তি না করার নানান ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। এই মুহূর্তে এটি মোটেও সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে সব কথা বলেন তিনি। তখন কিছু হাসপাতাল, ক্লিনিক, যে কোনো সাধারণ সেবা গেলে বাধ্যতামূলক করোনা টেস্ট করার কথা বলছে, কিংবা করোনা রিপোর্ট ছাড়া চিকিৎসা দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে ঢালাওভাবে এ ধরনের সিদ্ধান্ত সাধারণ রোগীদের উপর চাপানো কতটা যৌক্তিক? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি, কোনো হাসপাতাল রোগী ভর্তি না করার নানান ছলছাতুরির আশ্রয় নিচ্ছে। এই মুহূর্তে এটা সমীচীন নয়। রাজধানী ঢাকায় জোনভিত্তিক লকডাউনকে অবাস্তব বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দলের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অভিযোগ করেন সরকারের অব্যবস্থাপনার কারণে সারা দেশে করোনার বিস্তার ঘটেছে। জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো করোনা মুক্ত আছেন। পরীক্ষার হার কমে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এবং কিটের অপ্রতুলতার কথা বলা হচ্ছে, এবং এটার পেছনেও একটা সিন্ডিকেট কাজ করছে। আজকে নাম সহ দিয়ে দিয়েছে আপনার একটি পত্রিকায়, যেখানে হচ্ছে সেই ব্যক্তি তার সিন্ডিকেট নিয়ে আপনার এই কিট আনতে দিচ্ছে না, যারা কিট এনেছেন তাদেরকে কিট ব্যবহার করার সুযোগ দিচ্ছেন না। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকায় আক্রান্তদের ভরসা হয়ে উঠেছে প্লাজমা থেরাপি। এতে করোনা আক্রান্তদের মৃত্যু ঝুঁকি কমা বলছেন বিশেষজ্ঞরা। শত বছরের এই পুরনো চিকিৎসা পদ্ধতিতে সুফল পেতে শুরু করেছেন রোগীরা। প্লাজমা থেরাপির ক্লিনিক্যাল ট্রায়ালে যারা কাজ করছেন এমন চিকিৎসকদের সাথে কথা বলেছেন সহকর্মী রিশাদ হাসান। শত বছরের পুরনো পদ্ধতি প্লাজমা থেরাপি। মানবদেহে রোগের অ্যান্টিবডি তৈরি হওয়ার পর তা দেয়া হয় করোনা আক্রান্ত গুরুতর রোগীর শরীরে। এর ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রোগী। সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে প্লাজমার ক্লিনিক্যাল ট্রায়াল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান বলছেন, সঠিক সময়ে প্লাজমা দিলে রোগীর মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। প্লাজমা থেরাপি বেশ কার্যকর, এটা মৃত্যু ঝুঁকি কমাতে সক্ষম। তবে আগে বারবার বলছি যে প্লাজমা থেরাপি যথাসময়ে দিতে হবে, অর্থাৎ প্রথম দিকে যখন রক্তের মধ্যে ভাইরাসের আধিক্য থাকে। এর আগেও ডিপথেরিয়া, ইবেলা, সার্স, মার্স ভাইরাসের প্রকোপের কালে ওষুধ আবিষ্কার হওয়ার আগে প্লাজমা থেরাপি ভালো ফল দিয়েছে। এর সুফল সম্পর্কে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই সহকারী অধ্যাপক। প্লাজমাতে আসলে অনেক ধরনের অ্যান্টিবডি থাকে, কিন্তু স্পেসিফিক নিউট্রালাইজিং অ্যান্টিবডিটা আছে কিনা, সেই অ্যান্টিবডি যদি সঠিক পরিমাণে থাকে তাহলে যদি আমরা যে করোনা রোগীটা বেশি একটু খারাপ হয়ে গেছে, যার প্রয়োজন নেই তাকে আমরা দিব না। এখন নতুন যে করোনা রোগীটা তাকে আমরা তার শারীরিক অবস্থা যদি স্যুট করে তাহলে দিব। তবে যত্রতত্র প্লাজমার প্রয়োগ না করা এবং প্লাজমার প্রয়োগের জন্য অ্যান্টিবডি টেস্টের কিট আমদানির উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্লাজমা থেরাপি যেখানে সেখানে যখন তখন দেয়া যাবে না, যেটা প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করে নিয়ে এবং ক্রাইটেরিয়া ফুলফিল করে প্লাজমা থেরাপিটা দিতে হবে। এই অ্যান্টিবডি পরীক্ষা করার জন্য যে কিট বা রিয়েজেন্ট দরকার সেটা আমাদের দেশে পাওয়া যাচ্ছে না। এটা ইচ্ছা থাকলেও মানুষ এই পরীক্ষাটা করতে পারছে না। এরই মধ্যে প্লাজমা থেরাপির সঠিক প্রয়োগের নীতিমালা করতে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা শুরু হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের কার্যক্রম শুরু হচ্ছে, যার মধ্য দিয়ে করোনার প্রতিষেধক আবিষ্কারের চূড়ান্ত সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বিজ্ঞানীরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একদল গবেষকের নেতৃত্বে আসছে সপ্তাহে প্রায় 300 জনের উপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। হিউম্যান ট্রায়াল সফল হলে আগামী বছরই মিলবে কার্যকরী করোনার টিকা। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট।
ব্রিটেনের তৈরি করোনা ভাইরাসের নতুন একটি ভ্যাকসিন স্বেচ্ছাসেবীদের মাঝে প্রয়োগ করা শুরু হচ্ছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রফেসর রবিন শ্যাটক এবং তার সহযোগীদের নেতৃত্বে একটি পরীক্ষার অংশ হিসেবে আগামী সপ্তাহে প্রায় ৩০০ জনের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। এর আগে বিভিন্ন প্রাণীর ওপর ভ্যাকসিনটি প্রয়োগের মাধ্যমে দেখা গেছে মানুষের শরীরে প্রয়োগের জন্য এটি নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে কার্যকরী ভূমিকা রাখছে। এই বৈশ্বিক দুর্যোগে সবাইকে সাহায্য করতে কি করা যায় বুঝতে পারছিলাম না। পরিস্থিতি এমন যে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত কোনো কিছুই স্বাভাবিক হবে না, তাই আমি এই প্রক্রিয়ার অংশ হতে চেয়েছি। প্রথম পর্বের ট্রায়ালের পরে চলতি বছরের অক্টোবরে আরও ৬,০০০ মানুষের শরীরে ভ্যাকসিনটির কার্যকারিতা পরীক্ষা করা হবে। ইম্পেরিয়াল কলেজের গবেষক দল আশা করছেন ২০২১ সালের শুরুর দিকে ভ্যাকসিনটি যুক্তরাজ্য সহ বাইরের দেশগুলোতে বিতরণ করা যাবে। এদিকে তৃতীয় ধাপের ভ্যাকসিন পরীক্ষা চালাতে সংযুক্ত আরব আমিরাতে অনুমোদন পেয়েছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ সিএনবিজি। এছাড়া দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপের সিনোফার্ম থেকেও সম্ভাব্য দুটি ভ্যাকসিন ২,০০০ মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে। আর এসব প্রচেষ্টা সফল হলে শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে বিশ্ববাসী। সাচি ইসলাম, নিউজ 24। দেশের করোনা পরিস্থিতি, করোনায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৬২১ জনে। আর গত ২৪ ঘন্টায় ৩,৯৪৬ জন শনাক্ত হয়। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৬,৬০৬ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং এসব তথ্য জানানো হয়। একদিনে ১৭,৯৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। আর নতুন ১,৮২৯ জন সহ মোট ৫১,৪৯৪ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,৬২১ জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ৭ জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী ৫ জন, খুলনা ৫ জন। বৈশ্বিক করোনা পরিস্থিতি, বিশ্বজুড়ে করোনা প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গেল ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে প্রায় ১,৭২,০০০ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫,০০০ মানুষ। এসব ঘটনায় বিশ্বে কোভিড-১৯ মোট মৃতের সংখ্যা ৪,৮৭,০০০ ছাড়িয়েছে। আর মোট আক্রান্ত ছাড়িয়েছে ৯৬,৩৭,০০০-এর বেশি। শিগগিরই এই সংখ্যা কোটিতে পৌঁছাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রাজিলে গেল ২৪ ঘন্টায় ১,১০৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৪০,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণহানির সংখ্যা ৮০৮ জন। সংক্রমিত হয়েছেন ৩৮,০০০-এর বেশি মানুষ। সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাট রাজ্যে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যগুলোর গভর্নররা। এদিকে ভারতে একদিনে প্রায় ১৭,০০০ মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, যা দেশটিতে প্রাদুর্ভাব শুরুর পর একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪,৭২,০০০ ছাড়িয়েছে। নির্ধারিত ১ বছর মেয়াদ পূর্ণ করে বর্ধিত আরও ৯০ দিন পার করল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বর্তমান কমিটি। করোনার কারণে কাজ অসমাপ্ত থাকায় পদে বহাল থাকতে চান ভিপি নুরুল হক নূর ও জিএস গোলাম রব্বানী। আর পরবর্তী নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদুত্তর না পাওয়ায় হতাশ ডাকসু সদস্য সহ সাধারণ শিক্ষার্থীরা। তবে ডাকসুর সাবেক নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদক্ষেপই ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা ধরে রাখতে পারে। সৈয়দ রাহানের রিপোর্ট। ৩ দশকের অচলায়তন ভেঙে গেল বছরের ১১ই মার্চ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মোহাম্মদ নুরুল হক একই বছরের ২৩ মার্চ কার্যকরী সভার মধ্য দিয়েই দায়িত্বভার গ্রহণ করেন ২৫ সদস্যের ডাকসু কমিটি। নির্ধারিত ১ বছর সময় দায়িত্ব পালনের পর ডাকসুর গঠনতন্ত্রের ৬ গ অনুযায়ী বর্ধিত আরও ৯০ দিন স্বপদে বহাল থাকেন ডাকসুর নির্বাচিত সদস্যরা। সাধারণ শিক্ষার্থীদের ইমোশনকে ব্যবহার করে করোনা পরিস্থিতির কারণে ডাকসুর অসমাপ্ত কাজ শেষ করতে যৌক্তিক সময় পর্যন্ত স্বপদে বহাল থাকতে চান ডাকসুর ভিপি ও জিএস। উপাচার্য কিন্তু আমাদেরকে খোলাসা করে কিছু বলেননি যে আসলে পরবর্তী নির্বাচন অমুক তারিখ হবে বা তোমরা এখন দায়িত্ব ছেড়ে দাও। পরিস্থিতি স্বাভাবিক হলে যেন আমরা সেই অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারি, আমরা সেই দাবিটুকু উপস্থাপন করতে চাই। তবে এজিএস পদ থেকে অব্যাহতি নিয়েছেন সাদ্দাম হোসেন। পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীন বলেও দাবি তার। বৈশ্বিক সংকট
আমরা যদি কাটিয়ে উঠতে পারি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ যদি স্বাভাবিকভাবে ফিরে আসে, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়, এটি আমাদের প্রত্যাশা। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পক্ষ থেকেও মেলেনি সুস্পষ্ট বক্তব্য। তবে গঠনতন্ত্র মেনে পরবর্তী পদক্ষেপের কথা জানান তিনি। কোন স্টেক হোল্ডার জড়িত, ডাকসু পরিচালিত হয় ডাকসুর গঠনতন্ত্র দ্বারা, গোপন কোনো বিষয় নয়, এটি একেবারেই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সকলেই জানতে পারবে যথাসময়ে। ডাকসুর সাবেক নেতারা বলছেন, ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে উপাচার্যের সদিচ্ছাই পারে ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা ধরে রাখতে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিছু বলতে পারছেন না, বলছে যে আরও জড়িত আছে। এটার মনে হচ্ছে উনি সেই শক্তির ইঙ্গিত করছেন যার ইঙ্গিত, যার নির্দেশনা ছাড়া উনি কিছু করতে পারেন না। সাধারণ শিক্ষার্থীদের দাবি, করোনা পরিস্থিতির পর যেন অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। দুর্যোগ কাটিয়ে গেলে আমরা আশা করি আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের শিক্ষার্থীরা সবাই ডাকসুর জন্য সবাই আয়োজন করবে। এই ধারাবাহিকতা রক্ষা করা উচিত এবং এই জন্যই ভবিষ্যতে নির্বাচন দিয়ে পুনর্বার ডাকসু নিয়ে আসা উচিত। একই সঙ্গে দলমতের ঊর্ধ্বে উঠে আগামী দিনের ডাকসু কমিটিকে আরও শিক্ষার্থী বান্ধব হওয়ারও আহ্বান তাদের। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। অর্থ, মানব পাচার, ভিসা বাণিজ্য ও ঘুষ লেনদেনের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে 21 দিনের জন্য কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। বুধবার তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আরব টাইমসে প্রকাশিত সংবাদে জানা যায়, পাবলিক প্রসিকিউটর বাকি আসামির কারাদণ্ড অব্যাহত রাখার এবং একটি সংস্থার মালিককে 2000 দিনার অর্থদণ্ডে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তার কোম্পানির বাংলাদেশি টাকায় প্রায় 140 কোটি টাকা জব্দ করা হচ্ছে। এই টাকা দেশের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার অনুরোধ করেছে পাবলিক প্রসিকিউটর। গত 6 জুন মানব পাচার, ভিসা বাণিজ্য ও অর্থ পাচার সংক্রান্ত অপরাধে পাপুলকে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। করোনা মোকাবেলায় সম্যযোদ্ধা হিসাবে সেনাবাহিনীকে অংশগ্রহণের সুযোগ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সেনা সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার আইএসপিআর থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিটিসির মাধ্যমে সকল সেনানিবাসে সেনাবাহিনীর সকল পদবীর সদস্যদের উদ্দেশ্যে একযোগে বক্তব্য রাখেন সেনাপ্রধান। স্বাস্থ্য সংক্রান্ত চলমান নির্দেশনা অনুসরণ করে দরবারে এই ভিটিসির আয়োজন করা হয়। তিনি করোনা মোকাবেলায় নিয়োজিত সেনাবাহিনীর চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সকল পদবীর সদস্যদের কঠোর পরিশ্রম ও মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় জনগণের সাহায্যে নিরলস প্রচেষ্টার জন্য সবাইকে ধন্যবাদ জানান। ঘুষ লেনদেনের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মোহাম্মদ কুতুবুদ্দিনকে 5 লাখ টাকা সহ হাতে নাতে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনএসআই। বৃহস্পতিবার দুপুরে হিসাব রক্ষণ অফিসের অডিটর মোহাম্মদ কুতুবুদ্দিনের নিজ অফিসে এই ঘুষ লেনদেনের সময় তাকে আটক করা হয়। জেলার রোডস অ্যান্ড হাইওয়ে অ্যান্ড আউটসোর্সিং কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতনের 1,04,00,000 টাকার চেক প্রদানের বিনিময়ে 5 লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন তিনি। এ সময় এনএসআই এর কর্মকর্তারা 5 লক্ষ টাকা সহ তাকে ধরে ফেলেন। রাজধানীর রায়েরবাগ এলাকায় একটি ফ্ল্যাটের বেসমেন্টে কাজী ম্যানুফ্যাকচার নামে ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় অভিযান চাইলে 3 জনকে আটক করেছে র্যাব। কারখানার মালিক কাজী মুন্না সহ প্রত্যেককেই 2 বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সিপিসি র্যাব 10-এর কোম্পানি কমান্ডার সাইফুর রহমানের উদ্যোগে র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র বসুর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আটককৃতরা আবাসিক ভবনের নিচে সম্পূর্ণ অনুমোদন ছাড়াই ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারে বিক্রি করে আসছিল। এবারের ঈদুল আজহায় রাজধানীতে স্বাস্থ্যবিধি মেনেই সীমিত আকারে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বৃহস্পতিবার কোরবানি পশুর হাট বসা নিয়ে ঢাকা সিটির 2 মেয়রের সাথে অনলাইনে বৈঠক শেষে তিনি কথা বলেন। সুনির্দিষ্ট নীতিমালা করে দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি নিয়ে হেলাফেলা করলে পরিণতি ভয়াবহ হতে পারে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। এ ছবি গত বছরের ঈদুল আজহার কুরবানি পশুর হাটের। তখন দেশে অবশ্য করোনা ছিল না, ছিল জমজমাট পশুর হাট। তবে এবারের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। করোনার কারণে সবকিছুই উলটপালট। প্রতি বছরই বিভিন্ন শর্ত জড়িয়ে দিয়ে রাজধানীর ভেতরে অস্থায়ী পশুর হাট বসে। তবে এবার মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। ঈদুল আজহাকে সুন্দরভাবে উদযাপনের জন্য পশুর হাট বসবে সুনির্দিষ্ট জায়গাতে, স্বীকৃত জায়গাতে, স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কুরবানি পশুর হাটের স্বাস্থ্যবিধির উপর নির্দিষ্ট গাইডলাইন তৈরির দাবি উত্তরের মেয়রের। উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা একটা চিঠি দিয়েছি স্বাস্থ্য অধিদপ্তরে। আমরা মনে করি এই কোভিডের সময় কোভিড-19কে মোকাবেলা করে, কোভিড-19কে ম্যানেজ করে আমাদেরকে একটি হাটের বন্দোবস্ত করতে হবে। এই ব্যাপারে আমরা ক্রেতা, বিক্রেতা, ইজারাদার, ভলেন্টিয়ার সহ সকলের সহযোগিতা কামনা করব। তবে নগর বিশেষজ্ঞরা বলছেন ঈদ উল ফিতরের মতো এবারের ঈদেও সাবধানতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। জাতীয় যে সুরক্ষা কমিটি তৈরি হয়েছে, সেই বিশেষজ্ঞ কমিটির সুস্পষ্ট স্বাস্থ্য প্রোটোকল বিধিবিধান ছাড়া এবং সেই পরামর্শ মোতাবেক একটি যথাযথ ইনফ্রাস্ট্রাকচার এবং শহরের অভ্যন্তর পরিত্যাগ করে এবারের ঈদ উল আজহা এবং তার কোরবানির কার্যক্রম প্রতিপালন করা উচিত। করোনার এই অবস্থায় যে কোনো উপায়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং মনিটরিংকে সর্বোচ্চ জোর দেওয়ার তাগিদ এই বিশেষজ্ঞের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাজধানীর পুরান ঢাকায় সোয়ারিঘাটে একটি পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। একই সাথে রাজধানীর সেগুনবাগিচায় মা ও শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, সোয়ারিঘাটের আগুন কিভাবে লেগেছিল তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি তদন্তাধীন। রাজধানীর সেগুনবাগিচায় বারডেম হাসপাতালের 4র্থ তলায় ফেলে রাখা বাতিল জিনিসপত্রে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে তেমন কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সম্প্রতি সমালোচিত ওয়েব সিরিজ নিয়ে গ্রামীণফোন ও রবির কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়। তথ্য অধিদপ্তর থেকে কোম্পানি দুটির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক পত্র জারি করা হয়। পত্র দুটিতে বলা হয়, ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন কুরুচিপূর্ণ ভিডিও কন্টেন্ট এই দুটি প্ল্যাটফর্ম ও নেটওয়ার্ক ব্যবহার করে আপলোড ও প্রচার করা হয়েছে, যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এটি আপলোড এবং প্রচার করার জন্য সরকারের কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্স প্রাপ্ত কিনা তাও জানতে চাওয়া হয়। এ ধরনের ভিডিও কন্টেন্ট প্রচার প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলেও জানানো হয়। নিয়ম ভেঙেই ভোলার মেঘনা নদীতে বসুন্ধরা গ্রুপের MVSA বাসারকে ধাক্কা দেয় জাহাজ রোকনর 19, এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। সরু চ্যানেলে জাহাজ মাস্টারদের প্রতিযোগিতাও দুর্ঘটনার অন্যতম কারণ বলে মত ব্যবহারকারীদের। বৃহস্পতিবারের দুর্ঘটনায় MVSA বাসার এর মাস্টার মোহাম্মদ ইউসুফ আলী ভোলার দৌলত খান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ভোলা থেকে জুন্নুর রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেলে MVS বাসার জাহাজটি রামগতির সেলিম বাজার এবং দৌলত খান উপজেলার চৌকিঘাট এলাকার মাঝামাঝি পৌঁছলে অবৈধভাবে ওভারটেকিং করতে গিয়ে রকুনুর 19 নামের জাহাজটি সজোরে MVS বাসার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে MVS বাসারের মাঝখানের হেজ ফুটো হয়ে গমের মধ্যে পানি ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে বসুন্ধরা গ্রুপের জাহাজটি পানির নিচে নিমজ্জিত হতে থাকে। পরে দ্রুত জাহাজটিকে দৌলত খান উপজেলার চৌকিঘাটা এলাকার একটি ডুবোচরে নোঙর করা হয়। হঠাৎ করে আমাদেরকে মাইরা দিছে আর কি। মারার পরে আমরা আস্তে আস্তে দেখতেছি যে পানি ভিতরে যাইতেছে। দেখলাম যে আমাদের লোড লাইন বাড়ি যাচ্ছে, ডাব বাড়ে, তখন আমরা বুঝলাম যে আমাদের ফাটিয়ে গেছে, নিচে জাল ডুবি যাব। তখন আমরা দ্রুতভাবে চালাই। স্থানীয়রা জানান, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজগুলো ভোলার এই চ্যানেলটি ব্যবহার করে। চ্যানেলটি সরু হওয়ায় জাহাজগুলো সিরিয়াল করে ধীরে ধীরে চলতে হয়। অনেক সময় প্রতিযোগিতায় নামে জাহাজের মাস্টাররা, আর তাতেই দুর্ঘটনা ঘটে।
কারা কারা কে চালে আগে যাবে গিয়া এই চিন্তা ভাবনা ওইটা গিয়ে থাকবো। আর ওই জায়গায় একটা ক্রুজ আছে একটা ওই যাচ্ছে তোর লগে ওই জায়গাটা ক্রুজ আছে একটা জাহাজটারে মনে করেন এই তো একটা জাহাজ এমনি আইতে আছে আটটা জাহাজ এমনি আইতে আছে এই দুই আটটা জাহাজ আটটা মারিয়ে দিতে যাওয়ার সময় কি করে খুব দ্রুতভাবে কার আগে খেয়ে যাবে এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই জাহাজগুলো অ্যাক্সিডেন্ট হয়। ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার মোহাম্মদ ইউসুফ আলীর দাবি, নিয়ম অমান্য করে এমভি রকুনুর 19 জাহাজটি দ্রুত গতিতে এসে তাদের জাহাজকে আঘাত করলে এই দুর্ঘটনা হয়। অন্যান্য জাহাজদের মাস্টারদেরকেও সাক্ষী রাখছি এবং তাকেও বারবার বিএসএফ সতর্ক করছি, সে আমার কোনো কথাই শুনে নাই। সরাসরি আমার ডাইন পাশে আইসা তার হেড বেপরোয়াভাবে প্রচন্ড স্পিড আইসা আমার ডাইন পাশে মাঝখানের সাথে মাঝামাঝি বরাবর সজোরে ধাক্কা মারে। এ ঘটনায় 15 কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করে থানায় সাধারণ ডায়েরির কথা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের সুপারভাইজার মোহাম্মদ উজির আলী। জাহাজে প্রায় 7 কোটি টাকার গম ক্ষতিগ্রস্ত হয়, ইভেন জাহাজও 8 কোটি টাকার। আমি এই বলে আমি সাধারণ ডায়েরি করছি দৌলত। জাহাজ ডুবির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে জানিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উত্তরা ব্যাংক লিমিটেডের 37তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় 23% স্টক ও 7% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। একই সঙ্গে সভায় ব্যাংকের লাভ ক্ষতি হিসাব সহ বার্ষিক প্রতিবেদন 2019 অনুমোদন করা হয়। পরিচালনা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রফিউল হোসেন সহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এবারে প্রবাসের খবর। কাতারে ভয়াবহ গাড়ি অ্যাক্সিডেন্টে 2 পা হারানোর পর 1 কোটি টাকার বেশি ক্ষতিপূরণ পেলেন বাংলাদেশের মনির হোসেন। জর্দান নাগরিকের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার বেশি টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে কোম্পানির বাংলাদেশি স্বত্বাধিকারী ও বাংলাদেশ দূতাবাস। বুধবার রাতে কাতারের আলখোর এরিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এই টাকা বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লাইফ ভিশন কোম্পানির বাংলাদেশি স্বত্বাধিকারী মোহাম্মদ হারুনুর রশিদ, কমিউনিটির নেতা নাসিরউদ্দিন চৌধুরী। গত 16 ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা 6টায় কাতারের আলখোর এলাকায় এক জর্দান নাগরিকের গাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জের 30 বছর বয়সী মনির হোসেনকে চাপা দিলে তার 2টি পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। যে সমস্ত জার্মান প্রবাসী বাংলাদেশিরা দেশে অবস্থান করছেন ও ভিসা নবায়ন করতে হবে, অতি সত্বর জার্মান দূতাবাসে তাদেরকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ফ্রাঙ্কফুর্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। করোনা মহামারীর কারণে যে সমস্ত জার্মান প্রবাসী বাংলাদেশি নাগরিক বা জার্মান নাগরিক এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন, তারা যখন ফিরে আসবেন তাদের ভিসা, তাদের চাকরি, তাদের বাড়ি সব কিছু ফিরে পাবেন। তবে সেই ক্ষেত্রে চাকরির মালিকপক্ষ বা বাড়ির মালিকপক্ষের সাথে যোগাযোগ করতে হবে, আর ঢাকাস্থ জার্মান দূতাবাসে তাদেরকে তালিকাভুক্ত হবে এবং যাদের ভিসা নবায়ন করতে হবে তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অতি সত্বর ঢাকাস্থ জার্মান দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। জার্মানিতে এখন সব পুরোপুরি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, তবে পশ্চিম জার্মানির একটি শহরে মাংসের দোকানে 1500 শ্রমিকের করোনা পজিটিভ হওয়ায় সেখানে 2টি শহরকে লকডাউন করা হয়েছে। অতি সত্বর আশা করা যাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চললে জার্মান এই সমস্যা থেকে অতিক্রম করবে এবং সেপ্টেম্বরের মধ্যে হয়তোবা ভ্যাকসিনটিও আবিষ্কার হবে, যার ফলাফল মানুষ ভোগ করবে। হ্যাঁ, এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি শাখার উদ্যোগে সিডনিতে গাউসুল আলম শাহজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফয়সাল আজাদের সঞ্চালনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা সভাপতি আইনজীবী সিরাজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ডক্টর রতন কুন্ডু। বক্তব্য রাখেন ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, লেখক আকিদুল ইসলাম, সিডনি প্রেস অ্যান্ড মিডিয়ার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আবুল বাশার রিপন। আলোচনা সভা শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবুল কালাম আজাদ। আলোচনা অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয় এবং মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। সুইস কোভিড নামে বিশ্বে প্রথম একটি নিরাপদ করোনা ট্রেসিং অ্যাপস চালু হলো সুইজারল্যান্ডে। মধ্যরাত থেকে সর্বসাধারণ আপলোড করতে পারছেন জুরিক বিশ্ববিদ্যালয়ের তৈরি এই অ্যাপসটি। আপাতত গুগল এবং অ্যাপল স্টোর থেকে কেবলমাত্র সুইজারল্যান্ডে এই অ্যাপসটি ব্যবহার করা যাবে। ইউরোপীয় ইউনিয়নে ও অ্যাপসটি ব্যবহারের কথা চলছে। বিস্তারিত জানিয়েছেন প্রবাসী সাংবাদিক বাকিউল্লাহ। আমরা পরবর্তীতে এটি দেখানোর চেষ্টা করব। হাঙ্গেরির করোনা পরিস্থিতি জানবো, সেখান থেকে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি অনিক হালদার। হাঙ্গেরির বর্তমান করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো। আগে যেখানে প্রত্যেক দিন 40 থেকে 50 জন মতো করোনা রোগী শনাক্ত হতো, সেটা এখন 10-এর নিচে নেমে গিয়েছে। এ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত সংখ্যা 4123 জন এবং হাঙ্গেরির সরকার সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে সকল দোকানপাট পাব ক্লাব রয়েছে সেগুলো এখন তাদের পুনরায় যেভাবে কার্যক্রম হতো সেই অবস্থায় ফিরে গিয়েছে এবং ছোট কোম্পানি এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোর প্রণোদনা হিসাবে তাদের ট্যাক্স কমিয়ে 11% থেকে 10% করে দিয়েছে সরকার। এবং যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের কার্যক্রম এখনও অনলাইনে পরিচালিত হচ্ছে। তাদের কার্যক্রম হবে তাদের ক্যাম্পাসে শুরু করা হবে। এ নিয়ে এখন পর্যন্ত ভার্সিটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এবারে খেলার খবর। জুয়ারির প্রস্তাব হালকাভাবে নিয়েছিলেন সাকিব আল হাসান, যা কাল হয়েছে পরবর্তীতে। ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে এই অলরাউন্ডার জানিয়েছেন এমন বোকামির জন্য নিষিদ্ধ হতে পারতেন 5 থেকে 10 বছর পর্যন্ত। 1 বছরের নিষেধাজ্ঞা বদলে দিয়েছে সাকিবের অবসর ভাবনা। আরিফুল ইসলামের রিপোর্ট। 13-14 বছরের ক্যারিয়ারে যা দিয়েছেন বাংলার ক্রিকেটে, ট্রফি দিয়ে বিচার করলে সে সংখ্যাটা হয়তো কম। তবে 22 গজে সাকিব আল হাসান মানেই বাংলাদেশ, লাল সবুজের বড় অংশ জুড়ে বলার অপেক্ষা রাখে না। সেটা বিশ্বমঞ্চেও বটে। গেল বিশ্বকাপেই তার উইলোবাজিতে 606 রান, সঙ্গে 11 উইকেট দখলে। ক্যারিয়ারে বড় অর্জনের পাশে সঙ্গী হয়েছে বিতর্ক। নানা সময়ের আলোচনায় জুয়ারির প্রস্তাব গোপন করায় আছেন 1 বছরের নিষেধাজ্ঞায়। সবকিছু জেনেও এমন ভুলের দায়ে আত্মগ্লানিতে ভুগছেন সাকিব আল হাসান। তবে আইসিসি দুর্নীতি দমন বিভাগকে সহায়তা করায় শাস্তি কমেছে। ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন নিষিদ্ধ হতে পারতেন 5 থেকে 10 বছর পর্যন্ত। আইসিসির দুর্নীতি বিরোধী ধারা নিয়ে যে পরিমাণ ক্লাস করেছি তাতে আমার এই ভুল করা মোটেও উচিত হয়নি। আমি যখন আকসুর কর্মকর্তার সঙ্গে দেখা করলাম, তাদের সব বললাম, ভেতরে বাইরের সবকিছু খুঁটিনাটি তারা জানতো। আমি সব প্রমাণ দিলাম। সত্যি কথা বলতে সে কারণেই মাত্র 1 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তা না হলে 5-10 বছরের জন্য নিষিদ্ধ হতে পারতাম। ইচ্ছে ছিল বছর 2 খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন, তবে নিষেধাজ্ঞাকালে বদলেছে অবসর ভাবনা। ব্যাট বলের সঙ্গে সম্পর্কটা আরো একটু দীর্ঘ করতে চান। পরিবার ও অন্য সবকিছু মিলিয়ে একটা সময় আমি ভাবছিলাম হয়তো আর বছর 2 খেলবো, কিন্তু 1 বছরের নিষেধাজ্ঞার পর এবং বিশ্বকাপে যেমন খেলেছি তারপর আমার মনে হচ্ছে আমি আরো বেশি দিন খেলতে পারবো। করোনাকাল পেরিয়ে মাঠে ফিরুক ক্রিকেট, বিশুদ্ধ হয়ে ফিরে আসুক বাংলার ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান। আরিফুল ইসলাম, নিউজ 24। মহাকাশে এক অদ্ভুত ও মহাশক্তিশালী নক্ষত্রকণা হাজির হয়েছে। আর এই নক্ষত্রকণার বয়সও খুব বেশি দিন নয়, মাত্র 240 বছর। যদিও এর অবস্থান পৃথিবী থেকে 16,000 আলোকবর্ষ দূরে।
আর এই নিউট্রন নক্ষত্রটির ভয়ঙ্কর রকম চৌম্বকীয় ক্ষমতা সম্পন্ন, যা এক নিমিষে উড়িয়ে দিতে পারে যাবতীয় প্রাণ প্রতিমা। আরো জানাচ্ছেন নাহিদ জিহান। মহাজগতের নতুন এক নক্ষত্রকণা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা পৃথিবীর মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থান করছে। অন্যান্য নক্ষত্রকণা থেকে এর বয়সও কম, আবার দ্বিগুণ শক্তিশালী, কারণ এটির ক্রমাগত ঘূর্ণনের কারণে এর মধ্যে তৈরি হয়েছে প্রচণ্ড শক্তিশালী এক চৌম্বকীয় ক্ষেত্র, আর এর শক্তিতে ভেঙে চুরমার হয়ে যাবে সব অণু পরমাণু। মূলত সূর্যের গ্যালাক্সির বাইরে আরও অনেক নক্ষত্র রয়েছে, যাদের অনেকেরই মৃত্যু হয় প্রচণ্ড বিস্ফোরণে, যাকে সুপারনোভা বলা হয়, যা থেকে শক্তি সঞ্চয় করে তৈরি হয় এসব নক্ষত্রকণা। 16,000 আলোকবর্ষ দূরে এই ম্যাগনেটার থেকে ঠিকরে বেরিয়ে আসা আলো নজরে এসেছে গত 12ই মার্চ। নাসার নীল গেহরে সুইফট অবজারভেটরি জানায়, এই ম্যাগনেটিক সুপার পাওয়ারের আয়তন খুব বেশি নয়, মাত্র 15 থেকে 30 কিলোমিটার ব্যাসার্ধ। ভারতীয় বিজ্ঞানীদের ভাষায় এই অতি শক্তিশালী ম্যাগনেটারের নাম দেয়া হয়েছে মহাজাগতিক শিশু। এর আয়তন সূর্যের আয়তনের 1 লক্ষ কোটি ভাগেরও 1 ভাগ হলেও এর ভর সূর্যের দ্বিগুণ। এটি একটি বিরল জাতের নিউট্রন নক্ষত্র, যাকে নিয়ে তাই রীতিমতো হইচই পড়ে গেছে জ্যোতির্বিজ্ঞানীদের মাঝে। নাহিদ জিহান, নিউজ 24। বিজ্ঞানীরা বলছেন এটি একটি শিশু নক্ষত্র, যার বয়স 240 বছর। মূলত নক্ষত্রগুলোর বয়স থাকে 1000 কোটি বছরের মতো। আবারও প্রবাসের খবর। সুইস কোভিড নামে একটি নিরাপদ অ্যাপস চালু করেছে সুইজারল্যান্ড। সেটি আমাদের হাতে এসে পৌঁছলে আমরা দেখানোর চেষ্টা করব। দুঃখিত, শেষ করবো এখনকার সংবাদ আয়োজন। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেল না গণস্বাস্থ্যের কিট। করোনা মহামারীর পর অ্যান্টিবডি টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ সাক্ষাৎকারের দাবি বিজনশীলের। দেশে করোনা আক্রান্তদের আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি। নতুন ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা শুরু করল যুক্তরাজ্য। আবারও অকার্যকর হওয়ার পথে ডাকসু। পদাধিকার বলে উপাচার্যকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ সাবেক নেতাদের। রাজধানীতে সীমিত আকারে বসছে কোরবানির পশুর হাট। স্বাস্থ্যবিধি না মানলে পরিণতি হবে ভয়াবহ, বলছেন নগর বিশেষজ্ঞরা। নিয়ম ভঙ্গ করেই এমভি ওয়াসারকে ধাক্কা দেয় রত্নর 19। সরু চ্যানেলে মাস্টারদের প্রতিযোগিতা দুর্ঘটনার বড় কারণ। এবং জুয়ারির প্রস্তাব হালকাভাবে নেওয়া ছিল বোকার মতো ভুল। নিষেধাজ্ঞায় পড়ে সাকিব আল হাসানের উপলব্ধি। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।